প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছে কিরণ আচার্য, আর এই ঘটনাটি ঘটেছিল তার নিজ বাবার সাথে। তো চলুন সত্য ঘটনাটি শুরু করি। সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাসার উঠানে চাটাই বিছিয়ে আমি, আমার বোন আর আমার বাবা বসে গল্প করছিলাম, আর সেই সাথে চা নাস্তা খাচ্ছিলাম। তখন ছিল চৈত্র মাস। সারাদিন সূর্যের প্রচণ্ড তাপের পর এই সন্ধ্যাবেলা বেশ জোরে হাওয়া বইছে, আর এই পরিবেশে বসে গল্প করতে আমাদের খুব ভালো লাগছিল। বাবা বাবা, অনেক দিন তো কোনো ভূতের গল্প শুনিনি, আজকে একটা ভূতের গল্প শোনাও না। ভূতের গল্প এই সন্ধ্যাবেলা শুনবি? রাতে তুই আর তোর ছোট বোন ভয় পাবি যে। না বাবা, আজকে তোমাকে একটা ভূতের গল্প বলতেই হবে। অনেক জোরাজোরি করার পর বাবা ভূতের গল্প বলতে রাজি হলেন। আচ্ছা ঠিক আছে, আজকে তোদের আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যিকার ভূতের ঘটনা শোনাবো। আমি আমার জীবনে একবারই ভূত দেখেছিলাম। কি ভয়ানক ছিল সেই ঘটনাটি। ঠাকুরের কৃপায় আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। সালটা ছিল 1998। তখন তোদের জন্মও হয়নি। আমার বয়স তখন প্রায় 26 বা 27 বছরের মতো। আমি গ্রামের বাজারে নতুন দোকান দিয়েছিলাম মাত্র। দোকানটি ছিল বাজারের নৃসিংহ মন্দিরের খুব কাছেই। আমি প্রতিদিন বেচাকিনা শেষ করে রাত প্রায় 9টা থেকে 9:30টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতাম। তবে কোনো দিন কাজের চাপ বেশি থাকলে বা বেচাকেনা বেশি হলে বাড়ি ফিরতে রাত 10টা থেকে 11টার মতো বেজে যেত। তো দোকানটা খোলার পর প্রায় 2 বছর কেটে গেল। বাজারে আমার পরিচিতি ও ব্যবসা ক্রমশই বাড়তে লাগলো। তো এইভাবেই আমার দিনকাল ভালোই কাটছিল। সেদিন ছিল শনিবার। কাজের চাপ অনেক বেশি থাকায় দোকান বন্ধ করতে প্রায় রাত 11টার মতো বেজে গিয়েছিল। আমি দ্রুততার সাথে দোকান বন্ধ করে নিজ বাড়ির রাস্তার দিকে রওনা দিলাম। আমার হাতে ছিল একটা খরচের ব্যাগ ও টর্চ লাইট। কিছুক্ষণ হাঁটার পর আমি মন্দির পার হয়ে বাজারের একেবারে মাঝখানে চলে এলাম। তখন বাজারটির অবস্থা খুব বেশি উন্নত ছিল না। বাজারের মাঝখানের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। রাস্তার দুই পাশের প্রায় সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। 2-1জন মানুষের চলাচল লক্ষ্য করা যাচ্ছে। আমি আর আশেপাশে খেয়াল না করে এক মনে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর লক্ষ্য করলাম রাস্তা পুরাই শূন্য। এতক্ষণ বাজারের মাঝে যা 2-1জন লোক ছিল, এখন কোনো মানুষের চিহ্ন নেই এই রাস্তায়। নির্জন এই রাস্তাটির দুদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। কখনো কখনো খুব কাছ থেকে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে। তখনও কিন্তু আমি রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পর আমার কেমন জানি মনের মধ্যে ভয় করতে লাগলো। আচমকা শরীরটা ধীরে ধীরে ভার হতে লাগলো। মনে মনে ভাবলাম, অন্য দিন তো ফেরার সময় এমন হয় না। হঠাৎ আমার মনে হলো কে যেন আমাকে অনুসরণ করে আমার পিছন পিছন আসছে, এবং তার হাঁটার আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। কোনো কিছু না ভেবে আমি পিছনের দিকে তাকালাম। দেখলাম আমার একটু দূরেই সাদা কাপড় পরা এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির মাথায় বড় একটা ঘোমটা ছিল। বৃদ্ধাটিকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। বৃদ্ধাটি এত রাতে এখানে কি করছে?
মনে মনে ভাবলাম বৃদ্ধাটির কাছে যেয়ে জিজ্ঞাসা করলেই তো সব কিছু জানা সম্ভব। বৃদ্ধাটির দিকে কিছুটা এগিয়ে যেতেই লক্ষ্য করলাম সেই কেমন একটা আর চোখে আমার দিকেই তাকিয়ে আছে, এবং ওই বৃদ্ধাটির চেহারা দেখে কোনো স্বাভাবিক মানুষের চেহারার মতো মনে হলো না। আমার মনের ভয়টা যেন আরো বেড়ে যেতে লাগলো। সেই সাথে মনের ভেতর থেকে কে যেন আমাকে ওই বৃদ্ধাটির কাছে যেতে বারণ করছে। তাই আমি আর না এগিয়ে পেছন ফিরে সোজা নিজ বাড়ির রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। কিছুটা পথ অতিক্রম করতেই একটা জিনিস লক্ষ্য করে অবাক হয়ে গেলাম। পিছন থেকে আগের মতো সেই হাঁটার শব্দ আর পাচ্ছি না। আমি কিছুটা ভয়ের সাথে পিছন ফিরলাম। দেখি রাস্তা একেবারে জনমানব শূন্য। কি হলো ব্যাপারটা? বৃদ্ধাটি কোথায় গেল? বৃদ্ধাটির এই হঠাৎ অদৃশ্য হওয়ার ব্যাপারটা আমার মনের ভয়কে যেন আরো বাড়িয়ে দিল। কারণ রাস্তাটি একেবারে সোজা এবং এর আশেপাশে কোনো সংযোগ রাস্তাও নেই যে ওই পথ দিয়ে বৃদ্ধাটি তার গন্তব্যে পৌঁছাবে। রাস্তার দুপাশে শুধু ধানক্ষেত আর ধানক্ষেত। আমি তখন নিজের মনকে শান্ত করার চেষ্টা করলাম। বৃদ্ধাটি কোনো ধানক্ষেতের আলপথ ধরে বাড়ির দিকে যাচ্ছে হয়তো। হাতে থাকা টর্চটি উঠিয়ে ধানক্ষেত লক্ষ্য করে ধরলাম, কিন্তু কোথায় সেই বৃদ্ধাটি? এই নির্জন রাস্তায় কেবল আমি একা। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো। এবার আমি ঠিক করি যে আর যত কিছুই হোক না কেন আমি আমার নিজ বাসায় যেয়েই দম নেব। আমি খুব দ্রুত হাঁটা শুরু করি, কিন্তু এ কি, রাস্তা যেন শেষ হচ্ছে না। হঠাৎ সামনের দিকে কিছুটা দূরে টর্চের আলো পড়তেই আমি হকচকিয়ে গেলাম। আরে, এ তো সেই বৃদ্ধাটি যাকে কিছুক্ষণ আগে আমার পিছনে হেঁটে আসতে দেখেছিলাম। এবার আমি ওই বৃদ্ধাটির পিছু পিছু হাঁটতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেল বৃদ্ধাটি। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে এই বৃদ্ধাটি বাস্তবে কে। গ্রামের অনেকের মুখেই শুনেছি সাদা কাপড় পরা এক দুষ্ট আত্মার কথা। বৃদ্ধাটি অদৃশ্য হওয়ার পর আমি আরো দ্রুত হাঁটা শুরু করলাম। আমাদের বাড়ি ফেরার সোজা রাস্তার দুই ধারে কিছু তালগাছ ছিল। হাঁটতে হাঁটতে যখন সেই তালগাছগুলির কাছাকাছি এলাম, হঠাৎ আমার দৃষ্টি গেল ওই তালগাছগুলির মাথার দিকে। দেখি সামনের দুটি তালগাছের মাথা একসাথে নিচু হয়ে গেছে, আর তার উপর বসে আছে সেই বৃদ্ধাটি। তার মাথার সাদা চুলগুলি যেন সাপের মতো নড়াচড়া করছে, আর সে এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। তখনও ওই দুষ্ট আত্মাটি আমার দিকেই তাকিয়েছিল। মনে মনে সিদ্ধান্ত নিলাম জীবনের সবচেয়ে বড় দৌড়টাই এখন দিতে হবে। দৌড়াতে যেয়ে লক্ষ্য করলাম দৌড় তো দূরের কথা, আমি যেন ঠিক মতো দাঁড়াতেই পারছি না। অদৃশ্য এক ভরে আমার পা যেন ভেঙে যাচ্ছে। মাটি থেকে পা ওঠানোর ক্ষমতাই যেন আমি হারিয়ে ফেলেছি। দৌড়াতে না পেরে এবার আমি রাম নাম মুখে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড ভয়ের কারণে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। তবুও আমি মনে মনে বলতে লাগলাম, রাম রাম রাম। এই বেটা, তুই এই পোড়া নাম মুখে একবারও আনিস না। বেঁচে থাকতে অনেকবার এই নাম মুখে নিয়েছি, কোনো লাভ হয় নাই। আজও তোর কোনো লাভ হবে না। তোর হাতের লাইটটা তুই ফেলে দে,
না হলে এখনই তোর ঘাড়ের রক ছিঁড়ে দেব। আত্মাটির এই কথা শুনে একটা জিনিস বুঝতে পারলাম। আমার সাথে লোহার লাইটটি থাকায় সে এতক্ষণ আমার শরীরের উপর নিয়ন্ত্রণ নিতে পারেনি, যার ফলে আমার কোনো ক্ষতিও সে করতে পারেনি। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যত কিছুই হয়ে যাক আমি হাত থেকে কিছুতেই লাইটটি ছাড়ব না। তখন আমি মনে কিছুটা সাহস পেলাম, আর সেই সাথে জোরে জোরে রাম নাম নিতে লাগলাম। রাম 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 রাম। সামান্য এই রাম নামে তুই আমার কিছুই করতে পারবি না। তোর ঘাড় আজকে আমি মটকাবই। এই কথা শুনে আমার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। ভয়ে সেই সময় আমার খুব কান্না পাচ্ছিল। কি করব তখন তা বুঝতে পারছিলাম না। হঠাৎ লক্ষ্য করলাম সেই আত্মাটি গাছ থেকে অদৃশ্য হয়ে গেল। মনে মনে ঠিক করলাম এখনই দৌড়াতে হবে। যেই না দৌড়াতে যাব ঠিক তখনই আবার একই জায়গায় সেই বৃদ্ধাটিকে দেখতে পেলাম। এবার সে আমাকে বিশ্রী একটা নোংরা ভাষায় গালি দিয়ে বলল, তোর ভাগ্য অনেক ভালো, না হলে আজকে তোকে কোনোভাবেই বাঁচতে দিতাম না। এই কথা বলেই সে অদৃশ্য হয়ে গেল। তৎক্ষণাৎ কিছুই বুঝতে পারলাম না কেন সে আমাকে ছেড়ে দিল। বুঝতে পারলাম ঠিক 5 থেকে 10 সেকেন্ড পর আমার পেছন থেকে শুনতে পেলাম ভাঙা পুরনো সাইকেলের আওয়াজ, এবং বুঝতে পারলাম কেউ একজন আমার এই দিকেই আসছে। আর সেই জন্যই হয়তো আত্মাটি আমাকে ছেড়ে দিয়েছে। সাইকেলটি কিছুটা কাছে আসতেই টর্চের আলোতে দেখলাম নিতাই কাকা আমাদের বাসার পাশেই থাকেন। তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার। হয়তোবা কোনো এক রোগীর বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন। ভাগ্যিস সেই কারণে আমি আজকে ওই দুষ্ট আত্মাটি থেকে বেঁচে গেলাম। কি হে, এত রাতে এখানে এমন দাঁড়িয়ে আছো কেন? আমি নিতাই কাকার কথাতে কোনো উত্তর না দিয়ে কান্না করে দিলাম, আর টর্চের আলোতে তালগাছের মাথা নির্দেশ করলাম। ও, বুঝতে পেরেছি। নে, সাইকেলে ওঠ, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি আর দেরি না করে দ্রুত সাইকেলে উঠে বসলাম, আর শেষে পৌঁছে গেলাম আমার বাড়িতে। এই বলে বাবা তার গল্পটি শেষ করলেন। বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনে আমিও অনেক ভয় পেয়েছিলাম।